আপনারা জানেন গত কদিন আগে হরিণঘাটার এক বিধায়ক কোরআন শরীফকে নিয়ে বাজে মন্তব্য করেছে। শুধু কোরআন শরীফকে আঘাত দিয়েছে, ধর্মীয়ভাবে মুসলিম সমাজের বুকে আঘাত লাগবেই, এটা স্বাভাবিক। সাথে সাথে একজন ভারতীয় হিসাবেও সংবিধানের 25 নম্বর ধারাকে সরাসরি আক্রমণ করেছে, এটাও আমার বুকে লাগবে। আমরা জানি আপনি যখন কাজটা ছিল পুলিশের, সুমোটো মামলা করবে পুলিশের পক্ষ থেকে, মমতা ব্যানার্জির পক্ষ থেকে মামলা করে ওই অসীম বাবুকে জেলের মধ্যে রাখা দরকার ছিল, সে মামলা করেনি। আমি দুদিন অপেক্ষা করছিলাম, যখন দেখলাম কেউ মামলা, সরকার মামলা করেনি, আমি নিজে মামলা করলাম। আজকের ডেটে প্রায় 200-র অধিক মামলা হয়ে গিয়েছে, অভিযোগ জমা পড়েছে অসীম বিশ্বাসের নামে বিরুদ্ধে। এখন পর্যন্ত কি অসীম বিশ্বাসকে গ্রেফতার করেছে? কেন করেনি? গ্রেফতার করার দায়িত্ব কার বলুন? সরকারের। আপনার আমার কিন্তু গ্রেফতার করার দায়িত্ব নয়। আপনি আমি কেউ গ্রেফতার করতে যাব না। আইন শৃঙ্খলা তাহলে তলনিতে চলে যাবে। কেউ যদি এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করে, যেই মন্তব্য সরাসরি একটা ধর্মের মানুষকে আঘাত লাগবে, যেই মন্তব্যের দ্বারা এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে পারে, যেই মন্তব্যের দ্বারাই দুটো গোষ্ঠীর মধ্যে হিংসা ছড়িয়ে যেতে পারে, যেই মন্তব্য দ্বারা এলাকায় বিশৃঙ্খলা হতে পারে, যে মন্তব্যের দ্বারা এলাকার শান্তি বিনষ্ট হতে পারে, এই ধরনের মন্তব্য সমাজ বিরোধী, সংবিধান বিরোধী, আইন বিরোধী। সেই জন্য আমি সেই কোর্ট করে আমি আইনের দ্বারস্থ হয়েছি, প্রশাসনকে জমা দিয়েছি, মমতা ব্যানার্জিকে জানিয়েছি, পুলিশ মন্ত্রীকে জানিয়েছি, কিন্তু এখনো ব্যবস্থা গ্রহণ করেনি। কেন গ্রহণ করেনি? এর জবাব আমাদেরকে নিতে হবে তো নাকি? কিভাবে নেবেন? এর জবাব নেওয়ার জায়গাটা হচ্ছে ভোট। আজকে আপনার ভোট নিয়ে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী হলো, আর আপনার ধর্মগ্রন্থকে গালিগালাজ করলো, মমতা ব্যানার্জি ব্যবস্থা গ্রহণ করলো না। এবার নিজের বুকে হাত দিয়ে বলুন, ভোটটা ঠিক জায়গায় দেওয়া হয়েছিল না ভুল জায়গায় দিয়েছিলেন? হ্যাঁ, যারা মুফতি সাহেব, আমি তো মুফতি সাহেব নয়, যারা মুফতি সাহেব কথায় কথায় ফতোয়া দেয়, সেকুলার নাকি ফতোয়া অনেক মুফতি সাহেব দিয়ে ফেলেছে, সেকুলার নাকি বলা যাবে না, সেই মুফতি সাহেবকে অন্তত জিজ্ঞাসা করুন। 2021 সালের ভোট নিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছিল, ক্ষমতায় আসার পরে পশ্চিম বাংলাতে এই ধরনের কোরআন শরীফকে অবমাননামূলক কথা বলেছে, আঘাত দিয়েছে, সেই মমতা ব্যানার্জি এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না। মমতা ব্যানার্জি যেমন দায়ী, যারা যারা ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছে, তারা কি কোনো অংশে কম দায়ী না বেশি দায়ী? এই ফতোয়াটা অন্তত মুফতি সাহেবের কাছ থেকে জেনে নিন। আমি ফতোয়া দেব না। জিজ্ঞাসা করুন আপনারা যে আপনারা কতটা অপরাধী। আমি বলবো না, মুফতি সাহেবদের জিজ্ঞাসা করুন যে আপনারা কি অপরাধী না অপরাধী নয়। আপনারা বাদুরিয়ার মানুষ, আপনারা জিজ্ঞাসা করুন মুফতি সাহেবদেরকে যে আপনাদের ভোট পাওয়ার জোর পরেই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছে, আর সেই মমতা ব্যানার্জির আমলে কোরআন শরীফকে অপমান করছে, মমতা ব্যানার্জি মুখ বুজে সহ্য করছে, নীরবতা পালন করছে, তাহলে এই যে অন্যায় করছে, একা মমতা ব্যানার্জি দায়ী না, বাদুরিয়ার ভোটাররাও দায়ী। মুফতি সাহেবদের জিজ্ঞাসা করুন, নিশ্চিতভাবে তারা উত্তর দিয়ে দেবে। আর নিজের বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করুন তো। আচ্ছা, মমতা ব্যানার্জির জায়গাতে যদি সংযুক্ত মোর্চার সরকার তৈরি করতেন, সাহস ছিল বলা? এই মনে হয় সাহস ছিল? আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, সামনে 2026 আসছে, এই ধরনের ধর্মনিরপেক্ষ একটা সরকার করে দেখান। 5 বছরের সময় দেন, আমি আপনাদের কথা দিচ্ছি। এই ধরনের সাম্প্রদায়িক কথাবার্তা যে বলবে, জেলের বাইরে তার ডাকাত দেখতে পাবেন না আপনারা। তবে একটা কথা বলে যাচ্ছি, শুধু কোরআন শরীফকে অবমাননা করেছে বলে নওশাদ সিদ্দিকের কথা বলছে নয়, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমার নজরে যদি কোনো সময় গীতাকে কেউ অপমান করে, বাইবেলকে কেউ অপমান করে, দেবদেবীকে কেউ অপমান করে, আল্লাহ রসুলকে যদি কেউ অপমান করে, হিন্দু ধর্মকে নিয়ে যদি কেউ কুৎসিত মন্তব্য করে, মুসলিম ধর্মকে নিয়ে যদি কেউ কুৎসিত মন্তব্য করে, যে কোনো ধর্মকে নিয়েই যদি কেউ কুৎসিত মন্তব্য করে, আপনাদের এখানে আমি কথা দিয়ে যাচ্ছি, আমি তার বিরুদ্ধে লড়াই সংগ্রাম জারি রাখবো গণতান্ত্রিক প্রক্রিয়ায়, এবং তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি আইনি লড়াই করব। একটাকেও ছাড় দেব না। অনেক হয়েছে। ধর্ম নিয়ে আপনি সমালোচনা করতে পারেন, আপনার অধিকার আছে, সমালোচনা করার অধিকার আপনার আছে, কিন্তু আপনি সমালোচনার নামে বিদ্বেষ তৈরি করবেন, হিংসা তৈরি করবেন, অশান্তির আগুন লাগাবেন, এটা আমি মেনে নেব না।
আইনি লড়াই চলবে। আচ্ছা, এখন পর্যন্ত তৃণমূলের কোনো নেতা কথা বলেছে? হ্যাঁ, এই অন্যায় কথা বলেছে তো ওই লোক, ওর বিরুদ্ধে সেই বিজেপির দালালটা কি মামলা করতে হলো না? সেই বিজেপির দালালটাই তো এফআইআর অভিযোগ করলো। আর এটাও বলে রাখছি, ওরা কিছু করবে না। যাকে ওরা বিজেপির দালাল বলে, ওই বিজেপির বিধায়কের বিরুদ্ধে আগামী দিনে আমি কোর্টে যাব, মিলিয়ে নেবেন। তাপস বাবুরা কোর্টে যাবে, এটা মিলিয়ে নেবেন। কি তাপস বাবু বলেছেন তো, ওদের দেখতে পাবেন না, খাম চিহ্ন কোর্টে যাবে, দেখে নেবেন, মিলিয়ে নেবেন আপনারা। এবং এটাও বলে যাচ্ছি, অন্য কোনো ধর্ম নিয়ে যদি কথা বলেন সেটাও ছেড়ে কথা বলবো না। আমি একটা জিনিস সতর্ক করতে চাই, দেখছিলাম অসীম সরকার বাবুর ফোন নাম্বার ফেসবুকে দিয়ে দিয়েছে অনেকে, বড় বড় যোদ্ধা, সমালোচনা তো করা যাবে না, অনেক বড় বড় মুফতি উকিল ব্যারিস্টার অনেক আছে, ফোন নাম্বার দিয়েছে। আমি বলবো এদের ফাঁদে পড়বেন না, এদের ফাঁদে পড়বেন না। উত্তেজনাবশত রাগে ফোন তুলে 4টে কথা বলে দিলেন। কি বললেন সেটা বাদ দিয়ে উনি 4টে এক্সট্রা কথা লিখে দেবে, থানায় অভিযোগ করে দেবে, আপনাকে কিন্তু পুলিশ দেখবেন তুলে নিয়ে চলে যাবে। ও মিথ্যা, ও কোরআন শরীফকে অবমাননা করেছে, আপনার বিরুদ্ধে মামলা হতে অনেক দেরি লাগবে, কিন্তু আপনি ফোন করেছেন, আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হয়ে যাবে। ও একা ভুল করেছে, অন্য কোনো মতুয়া কি এই ভুলটা করেছে ভাই? এই আওয়াজ দিয়ে বলুন, কোনো নমশূদ্র ভাই এইটা ভুলটা করেছে? কোনো হিন্দু ভাই ভুলটা করেছে? ভুলটা করেছে অসীম সরকার। আমাদের লড়াই সংগ্রাম গণতান্ত্রিক প্রক্রিয়ায় অসীম সরকারের বিরুদ্ধে থাকবে। তবে অনুরোধ করছি আমি এটাই, ওই নাম্বার দিয়েছে বলে হুট করে ফোন করে যেন কোনো ভালো কথাই আর খারাপ কথাই কিচ্ছু বলার দরকার নেই। আপনার গায়ে জ্বালা ধরেছে, আমার গায়ে জ্বালা ধরেছে, আমি কি করব? থানায় গিয়ে অভিযোগ করব। থানা অভিযোগ নেওয়ার পরে যদি এফআইআর না করে 156 সাবক্লাস 3 দিয়ে কোর্ট থেকে এফআইআর করব। যারা যারা অভিযোগ করেছেন, আমার ভিডিওটা যদি দেখতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। অভিযোগ করে 1 সপ্তাহ অপেক্ষা করুন এবং থানাকে রিমাইন্ডার দিন যে আমাকে এফআইআর কপি দেওয়া হোক। যদি এফআইআর কপি না দেয় তাহলে আমার সাথে যোগাযোগ করুন। যে যা লোকাল কোর্টে গিয়ে সাব ডিভিশনের যে কোর্ট আছে 156 সাবক্লাস 3 দিয়ে প্রত্যেকটা এফআইআর করব এবং অসীম বাবুকে বুঝিয়ে দেব এটা ধর্মনিরপেক্ষ মাটি, এটা নজরুলের মাটি, এটা রবীন্দ্রনাথের মাটি। এই মাটিতে কোনো সাম্প্রদায়িকতার কোনো ঠাঁই নাই, কোনো সাম্প্রদায়িক চিন্তা ভাবনার মানুষকে এই বাংলায় আমরা রাখবো না। গণতান্ত্রিক মাধ্যমে, আইনের মাধ্যমে, বিচার ব্যবস্থার মাধ্যমে ওর মুখকে আমরা বন্ধ করব। তবে অসীম বাবুর এত বলার সাহস থাকতো না যদি মমতা ব্যানার্জি অনেক আগেই শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে ঢুকিয়ে দিত। মমতা ব্যানার্জি একের পর এক শুভেন্দু অধিকারী মুসলমানদেরকে রোহিঙ্গা, বৈধ নাগরিককে অবৈধ নাগরিক, যা ইচ্ছা তাই বলতে বলতে কলকাতা পুলিশের সিপি সাহেবকে অকথ্য ভাষায় গালিগালাজ। এই আপনার বসিরহাটের এলাকায় এসেছিল, সন্দেশখালীতে যাওয়ার পথে শিখ ধর্মাবলম্বী এক অফিসারকেও তার জাত তুলে গালাগালি হয়েছিল, তাকে খালিস্তানি বলে দেখে দিয়েছিল। ওই টিমের মধ্যে ওই বিষয়গুলোকে সামনে রেখে শুভেন্দু অধিকারী মহাশয়কে যদি আজকে জেলের মধ্যে রাখতো তাহলে অসীম বাবুর সাহস থাকতো না কথা বলার। সাহস পাচ্ছে কার জন্য? শুভেন্দু অধিকারীর জন্য। শুভেন্দু অধিকারীকে সাহস কে দিচ্ছে? মমতা ব্যানার্জি দিচ্ছে। এই চ্যালেঞ্জটা আপনাকে ধরতে হবে। তাই বন্ধুগণ, আপনারা ভাবছেন তৃণমূলকে আটকায়, বিজেপিকে আটকাতে হবে, তৃণমূলকে ভোট দিতে হবে, এই দিবা স্বপ্ন দেখে কিছু লাভ হবে না। 2011 সালের আগে তৃণমূল পশ্চিম বাংলায় ছিল না, বিজেপি বলে কিছু ছিল না। 21-এর পরে পশ্চিম বাংলায় তৃণমূল এসেছে, তাই বিজেপি এসেছে। 2026 সালে লড়াই সংগ্রাম করতে হবে, গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট করাতে হবে। 2026 সালে বিজেপিকে যেমন আমরা আটকাবো, সাথে সাথে তৃণমূলকে আটকাতে হবে। কিন্তু ফর্মুলা বলছে 2011-এর আগে বিজেপি তৃণমূল ছিল না, বিজেপিও ছিল না। 2011-এর পরে তৃণমূল আসলো, বিজেপিকে সাথে করে নিয়ে আসলো। এ থেকে বোঝা যাচ্ছে তৃণমূল এসেছে, কাঁধে বিজেপিকে চড়িয়ে নিয়ে এসেছে। তাই 2026 সালে তৃণমূলকে হারালেই বিজেপি আবার ব্যাকে চলে যাবে। ফর্মুলা তো এটাই বলছে ভাই। এই বাপের বয়সী যারা আছে বলো তো, 2011 সালে বিজেপি বলে কিছু জানতে আপনারা? পশ্চিমবাংলায় এত লোক উঠে দাঁড়িয়ে পড়েছে কেন? এত লোক দাঁড়িয়ে আছে কেন? কিসের জন্য দাঁড়িয়ে আছে? না বিয়ে দাও, নাহলে সিটে বসো যদি বেশি লোক হয়ে যায়।
2011 সালের আগে তৃণমূল ছিল না, বিজেপিরও নামগন্ধ ছিল না। 11 সালের পরে তৃণমূল আসলো, বিজেপির বারবন্ত বাড়লো। তো 2026 সালে যদি আমরা তৃণমূলকে আটকাতে পারি, বিজেপির মানুষ লিক হয়ে যাবে। এই 2026 আমাদের শপথ নিতে হবে, বিজেমূলকে আমরা হারাবো। কাকে? বিজেমূলকে আমরা হারাবো, এই শপথ আমাদের নিতে হবে। বন্ধুগণ, আমাদের সাথে রাজনৈতিকভাবে যুক্তি তর্কে বিজেপি তৃণমূল পেরে উঠতে পারছে না। বিজেপি তো আমাদের ধারে কাছে ঘেঁষতে পারছে না, ভয়ে ধারে কাছে ঘেঁষছে না, সাইড দিয়ে পালাচ্ছে। আর তৃণমূল একটু ফাউল করার চেষ্টা করছে, রেফারিকে দিয়ে অফসাইডে গোল করার চেষ্টা করছে। সেই রাস্তাটাও বন্ধ করতে হবে, রেফারিকে নিরপেক্ষ থাকতে হবে। না হলে প্রয়োজনে রেফারিকে আমরা লাল কার্ড দেখিয়ে রেফারিকে মাঠ থেকে তুলে দেবো। গণতান্ত্রিক প্রক্রিয়াতে এটা করতে হবে। একটা অভিযোগ আমাদের কাছে দিচ্ছে, কি বলুন তো অভিযোগটা? যে আইএসএফ নাকি ভোট কেটে বিজেপিকে নিয়ে আসবে। এটা বলছে তো, বিজেপির কাছ থেকে টাকা নিয়ে আইএসএফ ভোট কেটে বিজেপিকে নিয়ে আসবে। কারো ক্ষমতা হয়নি এখনো প্রমাণ করার। এক নোটোরিয়াস ক্রিমিনাল বলেছিল 30 কোটি টাকা নাকি আমি নিয়েছি। সেই নোটোরিয়াস ক্রিমিনালের বিরুদ্ধে কালকে তাকে কোর্টে যেতে হবে, 29 ডিসেম্বর। আজকে 29 ডিসেম্বর, হ্যাঁ? তাহলে উকিলকে জিজ্ঞাসা করতে হবে, খোঁজ নিয়ে দেখুন উকিল কোর্টে পৌঁছেছে, নাহলে তার উকিলকে দান করিয়েছে। তাহলে জবাব আমি চাইছি, এটা বলে যাচ্ছি। শুধু ওই নোটোরিয়াস ক্রিমিনাল নয়, আমিও তো অপেক্ষায় আছি। মমতা ব্যানার্জি ঘুরিয়ে ফিরিয়ে অনেক কথা বলে, একটা দল বেরিয়েছে বিজেপির সুবিধা হ্যান ত্যান বলে। আমি শুধু অপেক্ষা করছি দলের নাম বলুক আর কত টাকা নিয়েছে বলুক, মমতা ব্যানার্জিকেও টেনে আমি কোর্টে নিয়ে যাব, এটা বলে যাচ্ছে আমি। কারণ বুক বাজিয়ে বলার ক্ষমতা আছে। আপনারা জানেন আমাকে যখন 42 দিন জেলে আটকে ছিল, ওই সব থেকে বড় ওয়াকাফ চোরটার নাম কি গো? ফিরহাদ হাকিম। সব থেকে বড় ওয়াকাফ চোরের নাম ফিরহাদ হাকিম। ওই ওয়াকাফ চোরটা প্রেস কনফারেন্স করে কি বলেছিল? আমার মোবাইলে নাকি হ্যান ত্যান গোষ্ঠীর ঠ্যাং বেরিয়েছে, আমি নাকি কোথা থেকে এসে এর টাকা নিয়েছি। কি হালুয়া নাকি, ওই হালুয়া হাওলার টাকা নিয়েছি বলে অনেক কিছু করে দিয়েছিল। কিছু করতে পেরেছে আমার এই পশম বেঁকাতে পেরেছে? আমি নেইনি ভাই, কি প্রমাণ করাবে তুমি? তো ওই ওয়াকাফ চোরটাকেও বলেছি আমি, ওই ওয়াকাফ চোরটাকেও বলছি, কারণ এখানের মিডিয়ার মাধ্যমে ওয়াকাফ চোরের কাছে আমি পৌঁছে দিতে চাই যে আসো 2026 একটা এগ্রিমেন্ট হবে, একটা লেখাপড়া হবে। একদিকে আব্বাস সিদ্দিকী সই করবে, আইএসএফ এর প্রতিষ্ঠাতা, অপরদিকে তৃণমূলের প্রতিষ্ঠাতা মমতা ব্যানার্জি সই করবে। ওখানে লেখা থাকবে, আব্বাস সিদ্দিকী ভাইজান লিখবে, আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে ওখানে যদি বিজেপি আসে সেই সমস্ত দায়ভার আইএসএফ মেনে নেবে, আর তৃণমূল যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নেবে। কিন্তু ওই কাগজে তৃণমূলের প্রতিষ্ঠাতা মমতা ব্যানার্জিকেও সই করতে হবে। মমতা ব্যানার্জি লিখবে 2026 সালে তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে ওখানে ভোট কেটে যদি বিজেপি আসে সমস্ত দায়ভার তৃণমূলকে নিতে হবে, আর যা শাস্তি আইএসএফ দেবে সব তৃণমূলকে মেনে নিতে হবে। তাহলে দুধকে দুধ পানিকে পানি হবে। আমি যদি বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চাই আমি সই করব, আর আমি যদি নাম কাস্তে মুখে লড়াই পর্দার আড়ালে দোস্তি করি তাহলে আমি সই করব না। তাই আজকের পর থেকে যদি কেউ বলে যে আইএসএফ বিজেপির সুবিধা করে দেবে, বলবে থামো বাবু থামো, একটু চুপ করো। আব্বাস ভাইজান সই করবে আর তুমি মমতা ব্যানার্জিকে রেডি করো। আব্বাস ভাইজান বিজেপিকে আটকানোর জন্য যে কোনো এগ্রিমেন্টে সই করতে প্রস্তুত আছে। তোমার দিদিমণি প্রস্তুত আছে নাকি তুমি আগে খোঁজ করে নিয়ে আসো। সই করবে মনে হয়? সই করবে না, কারণ পরিবারের লোকজন আর এই ওয়াকাফ চোরেরা যা দুর্নীতি করেছে। সকালবেলা হয়তো দেখুন মমতা ব্যানার্জি সই করে দিল যে বিজেপিকে আটকানোর জন্য সই করছি, সন্ধ্যাবেলা দেখবেন তিহার জেলে পরিবারের লোকজন আর ওয়াকাফ চোরগুলো তিহার জেলে লাল চা খাচ্ছে। জেলে দুধ চা দেয় না, দিলে কি চা দেয়? লাল চা। আমি জেলে খেটে এসছি তো, আমি জেল খেটে এসছি মানুষকে বাঁচানোর জন্য, আর ওরা জেল খাটছে চুরি করার জন্য। এটা ডিফারেন্স আমাদের সাথে। তাহলে আজকের পর থেকে যদি কেউ বলে
5টা। আচ্ছা, আজকের পর থেকে যদি কেউ বলে আইএসএফ ভোট কেটে বিজেপির সুবিধা করবে, তখন একটা কথাই বলবেন, তৃণমূল সুবিধা করবে কি করবে না, বলে না করবে না, তাহলে এগ্রিমেন্টে আসো। কারণ ওরা এগ্রিমেন্ট করবে না, কারণ 2021 সালে 77টা সিট ভোট কেটে তৃণমূল বিজেপিকে উপহার দিয়েছে, সেসব লিস্ট আমাদের কাছেও আছে। আমরাও 2021-এ লড়াই করেছি, আমরা ভোট কেটে কার সুবিধা করে দিয়েছি, কি তৃণমূল সুবিধা করে দিয়েছে। 77টা সিট বিজেপি কি করে পেল, সব তথ্য আমাদের কাছে আছে। অনেক রাগ আছে, তখন সুদে আসলে কিন্তু যদি এগ্রিমেন্ট হয় আমরা মিটিয়ে নেব। আমি যদি ভোট কেটে বিজেপি আসে, গাছে আমার পা উঁচুর দিকে মাথা নিচু করে যত ইচ্ছা তৃণমূল পিটাবে, আমি মার খেয়ে নেব। আর 2021-এর রেকর্ডটা একটু বাজিয়ে দিই, 77টা সিটে ভাই আপনি গিফট করেছেন বিজেপিকে, এগ্রিমেন্ট আমাদের সাথে থাকবে, কি হবে বুঝতে পেরেছে তো? কি হবে গো? তৃণমূলের বন্ধুদের একটু বলো না, এগ্রিমেন্টটা করাতে করবে, যদি সৎ সাহস থাকে এগ্রিমেন্ট করবে, না হলে করবে না। আমি আপনাদের বলবো, এরা ওয়াকফ আইনকে কেন মেনে নিয়েছে জানতে হবে। এরা ওয়াকফ আইনকে এই জন্যই মেনে নেওয়া হয়েছে, নিয়েছে, এদের ওয়াকফ চোর দলে অনেক আছে, ওয়াকফ চোর ওদের তৃণমূলের দলে অনেক আছে। যতটুকু চুরি করেছে ওরা রাখবে। এবার মোদিকে হয়তো বলে দিয়েছে আমি আইন মেনে নিচ্ছি, তবে আমার ছেলেপুলে দলের লোকেরা যা চুরি করেছে, ভাই ভাই পরিবার পরিজন বা দল মানে একটা পরিবার, তো যা চুরি করেছে ওগুলো কাটবেন না, বাকি আপনি কেড়ে নেন। অভিষেক ব্যানার্জির অফিসটা কোথায় আছে জানেন? কামাক স্ট্রিটে একটা অফিস আছে, তো ওই অফিসটাও না, ওই অফিসটা যে জায়গায় তৈরি হয়েছে ওটা ওয়াকফ সম্পত্তি। ভাবতে পেরেছেন কেন ওরা কেন্দ্রের আইনটাকে মেনে নিল? এবার বলুন, মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান ওয়াকফ সম্পত্তি কাড়ার জন্য কেন্দ্র আইন করেছে, মমতা ব্যানার্জি সেটাকে মেনে নিয়েছে। এর জবাব আমাদেরকে 2026-এ দিতে হবে তো নাকি? হবে তো নাকি ভাই? বন্ধুগণ, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, সন্ধ্যায় আজান হচ্ছে। ওবিসি সার্টিফিকেট, ফেক এসটি এসসি সার্টিফিকেট এখানে আছে। এসটি 1.5 কোটি এসটি সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে, 1 কোটি এসটি সমাজের মানুষ নাই। এই হচ্ছে দুরবস্থা রাজ্যের। একইভাবে যারা নন এসসি সার্টিফিকেট নিয়ে তারা হই হই করছে, প্রকৃত এসসিরা সুযোগ সুবিধা পাচ্ছে না। আর ওবিসি সার্টিফিকেট, আবার উদাহরণ দিচ্ছি, মেসির মতো টিকিট কাটলেন, স্টেডিয়ামে ঢুকলেন, মেসিকে দেখতে পেলেন না। ওবিসি সার্টিফিকেট অ্যাপ্লাই করলেন, কম্পিটিশনে গেলেন, আপনি চাকরি পেলেন না। ওই ওবিসি সার্টিফিকেট রাখা আর ছিঁড়ে ফেলে দিয়ে এক। এই মমতা ব্যানার্জি এই সময়ে মুসলমানদের সব থেকে বড় যে ক্ষতিটা করেছে সেটা হচ্ছে নতুন ওবিসি সার্টিফিকেট দিয়ে। তাই মমতা ব্যানার্জিকে জবাব আগামী দিনে দিতে হবে। মুসলিম সমাজের ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য সংরক্ষণের মাধ্যমে যতটুকু সুযোগ পেত, মমতা ব্যানার্জি সেটাও কেড়ে নিয়েছে। এবং চাকরির ক্ষেত্রে যে সুযোগ সুবিধা পেত, মমতা ব্যানার্জির দায়িত্ব নিয়ে 1000 টাকা দেওয়ার মাধ্যমে সেটাও কেড়ে নিয়েছে। তাই আমরা এর জবাবটা 2026 সালে আসলে ভালো মতো করে আমরা বুঝিয়ে দেব। এসআইআর নিয়ে বক্তব্য আমি শেষ করছি। আর লক্ষ্মীর মানে না ভাই, বক্তব্য আমি শেষ করে দিচ্ছি, আস্তে আস্তে বিদায় নেন। এসআইআর নিয়ে ভাই কেউ ভয় পাবেন না। কি বললাম? এসআইআর নিয়ে ভয় পাবেন না। আমার নিজের নাম আসেনি। কি বললাম? আমার নিজের নাম মিসম্যাচ হয়েছে, আমার নিজের রিভেরিফিকেশন চেয়েছে, তো কি হয়েছে? আপনারা কেউ ভয় পাবেন না, মাথায় থাকবে তো? মা ভয় পাবেন না এসআইআর নিয়ে। আমার নিজের নাম আবার নতুন করে জমা দিতে বলেছে, তো আপনাদের ভাইজানের যখন নাম জমা দিতে বলেছে আপনি আর ভয় খাবেন? আর আপনাদের বড় ভাইজান কি বলেছে? একটা ভোটারের যদি নাম কেটে যায় আমাকে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করার কথা বলেছে। একটা ভোটারের যদি নাম কেটে যায় সুপ্রিম কোর্টে আমাকে মামলা করার কথা বলেছে। নিশ্চিন্তে থাকবেন, ডেকেছে, কাগজ নিয়ে হাজির হবেন, যে কাগজ জমা দেবেন একটা রিসিভ কপি আপনারা নিয়ে আসবেন। তারপরে কেউ যদি চালাকি করে আপনার নাম বাদ দেয়, আপনার পাশে পশ্চিমবাংলার কেউ থাকুক আর নাই থাকুক, এই তাপস ব্যানার্জি, এই সৌম্যদীপ, এই মামনুলরা আপনার পাশে থাকবে, আমাদের খামচুন্না আপনার পাশে থাকবে, সর্বোপরি আপনাদের বড় ভাইজান আপনার পাশে থাকবে। আর আমি সুপ্রিম কোর্টে গিয়ে আপনার ভোটাধিকার ফিরিয়ে নিয়ে আসার মামলা করব। নিশ্চিন্তে আপনারা থাকুন, নিশ্চিন্তে থাকুন, ভয় পাওয়ার দরকার নেই। অযথা আপনাদের ভয় দেখানো হচ্ছে। সমাজে আজকে বিষ ভাব
ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে, সমাজকে আজকে কুলসিত করার চেষ্টা করছে, সমাজকে আজকে বিভেদের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা সমাজের বিভিন্ন অংশের মানুষকে এক জায়গায় জড়ো করে এক জায়গায় রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই আপ্রাণ চেষ্টা চালানোর ক্ষেত্রে সবথেকে আমাদের শক্তি যারা চটে বসে আছেন মা বোন বাপ ভাইরা আমাদেরকে যোগাচ্ছে। আজকে আমি ধন্যবাদ জানাই, যেভাবে বাপ ভাইরা উপস্থিত হয়েছে তাদের সাথে পাল্লা দিয়ে আমার মায়েরাও উপস্থিত হয়েছে। আজকে আমি রাজনৈতিক কচলা কচলিতে সেই অর্থে না গিয়ে টু দা পয়েন্ট আমি কয়েকটি কথা বলবো। যেহেতু আমার এত মায়েরা উপস্থিত হয়েছেন, স্বাভাবিকভাবে আমি মায়েদের দিক থেকে কথাটা শুরু করি। মায়েদেরকে এখন বর্তমান সরকার ১,০০০-১,২০০ টাকা করে মাসে দিচ্ছে, কিন্তু আমি জানিয়ে রাখি ১,০০০-১,২০০ টাকায় একটা সংসার সেই হতে হাত খরচও আজকের দিনে হয় না। আজকে যদি হাত খরচই করতে চাই ২-৩ হাজার টাকা কম করে লাগবে। তাই মায়েদের বলি ১,০০০-১,২০০তে আমি বিশ্বাস করি না। আমি চাই মায়েদের হাতে কম করে মাস গেলে ৫,০০০-এর ব্যবস্থা করা হোক। মায়েদের হাতে ৫,০০০ করে দেবে, তার পরিবর্তে রাজ্য কিছু কাজ বুঝে নিক, এই প্রস্তাব আমি রাখি। মায়েদেরকে বলবো আপনারা মূল্যবান সময় এখানে দিয়েছেন, এখান থেকে কিছু নিয়ে আপনাদেরকে যেতে হবে। সেটাই একটা শপথ নিয়ে যেতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যেতে হবে যে আপনার বাড়ির সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করব। এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আজকে এখান থেকে যেতে হবে। বাপেরা আছেন, ভাইয়েরা আছেন, আমি একটু জানতে চাই আজকে বাড়ি যাবেন। আমি একটি হাই স্কুলের সামনে মাঠে আমি প্রোগ্রাম করছি, একটু খোঁজ নিয়ে দেখুন এই হাই স্কুলে যত বাচ্চা আছে, যত ছেলে মেয়ে পড়াশোনা করে, তার অনুপাতে শিক্ষক আছে না নাই একটু খোঁজ নিয়ে দেখবেন। আগামীকাল স্কুল যবে স্কুল খুলবে, এখন তো শুধু ছুটি আর ছুটি চলছে, একটু খোঁজ নিয়ে দেখবেন। সেই অর্থে স্কুলে টিচার আপনি পাবেন না। এখানে যারা উপস্থিত হয়েছি, গার্জেন যারা আছি, মা বাপ বোথ সাইড যারা আছে এখানে আছেন, বাড়ি যাবেন ক্লাস 3-4 বাচ্চাকে ডাকবেন, অঙ্কের বইটা খুলে দেবেন, অনুশীলন 1-এর অঙ্কটা করতে বলবেন। খোঁজ নিয়ে দেখবেন আপনার বাড়ির 50 জন 100 জনকে ট্রাই করবেন, আপনার এলাকার অধিকাংশ ফেল করবে। ক্লাস 5-6-এর বাচ্চাকে ডাকবেন, পেনটা তুলে দেবেন, খাতাটা তুলে দেবেন, দিয়ে বলবেন একটু তোর নাম, বাপের নাম, মায়ের নাম, ঠিকানা, কোন স্কুলে কোন ক্লাসে পড়িস, একটু ইংলিশে লিখে দে। খোঁজ নিয়ে দেখবেন, পরীক্ষা করে দেখবেন অধিকাংশ ফেল করবে, পারবে না। আমার এইটা বড় উদাহরণ দেওয়ার মানেটাই হচ্ছে, মা আপনার হাতে ১,০০০-১,২০০ টাকা ধরিয়ে দিচ্ছে, কিন্তু যে হাতে মমতা ব্যানার্জি আপনাকে ১,০০০-১,২০০ টাকা দিচ্ছে, ওই হাতেই কিন্তু আপনার ছেলের ভবিষ্যৎটা মমতা ব্যানার্জি ধ্বংস করছে। তাই আওয়াজ তুলতে হবে, ১,০০০-১,২০০ পরে হবে। স্কুলে শিক্ষক দাও, চক দাও, ডাস্টার দাও, শিক্ষকের হাতে ছড়ি ফিরিয়ে দাও, শিক্ষার পরিকাঠামো ফেরাও। এই আওয়াজটাই মায়েদেরকে আগে তুলতে হবে। অন্যথায় ১,০০০ টাকা ১,২০০ টাকা দেবে, কিন্তু আপনার ছেলের ভবিষ্যৎটাকে ধ্বংস করে দেবে। তাই মায়েরা একটু ভাবার চেষ্টা করবেন। আপনি ১,০০০ টাকা ১,২০০ টাকা দিচ্ছে আপনার হাতে, আপনি কষ্ট করে আপনার ছেলেটাকে বড় করলেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেন। আপনি হয়তো পরিচারিকার কাজ করেন বাড়িতে গিয়ে, আপনার স্বামী মাঠে গিয়ে চাষবাস করে, দিন আনে দিন খান, অনটনের সংসার, সেখানে মাসে ১,০০০ টাকা পাওয়াটা সত্যি আপনাদের কাছে অনেক বড় ব্যাপার। আমি এর বিরোধিতা করছি না, এটাকে প্রত্যাখ্যান করার কথা বলছি না, কিন্তু আমি বলতে চাইছি আপনাকে ১,০০০ টাকা দিচ্ছে, ১,২০০ টাকা দিচ্ছে, আপনার ছেলেটি আপনার মেয়েটি যদি নিজের প্রচেষ্টায় উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যখন চাকরির কম্পিটিশনে যাচ্ছে, তখনই আপনার কাছ থেকে ১৫ লক্ষ টাকার ডিমান্ড করছে, না হলে আপনার ছেলের আর চাকরি দেওয়া হবে না বলছে, বা মেয়ের হবে না। কিন্তু ওই সমাজ ব্যবস্থা আমরা বদলাতে হবে।
এই সমাজ ব্যবস্থা বদলাতে গেলে মা আপনাদেরকে এগিয়ে আসতে হবে, আপনাদেরকে দায়িত্ব তুলে নিতে হবে। 1000-1200 পরে হবে, 550 টাকার ফর্ম ফিল আপ করে যাতে সরকারি চাকরি পায় সেই দিন ফিরিয়ে নিয়ে আসতে হবে। এটা সকলকে আওয়াজ তুলতে হবে। কোনটা আপনি চাইবেন ভাই? আপনি কোনটা চাইবেন বলুন? আপনার বাড়ির মহিলাকে 1000-1200 টাকা দিক এটা চান, না 550 টাকায় ফর্ম ফিল আপ করে মেধার ভিত্তিতে 100 পয়েন্ট রোস্টারকে মেনটেন করে চাকরি হোক এটা চান? আপনার হাতে 1000-1200 ধরিয়ে দিচ্ছে, আবার আপনার ছেলে যখন চাকরির জন্য যাচ্ছে কি করছে? আপনাদের কাছ থেকে 15 লক্ষ টাকা কম করে নিচ্ছে। এই দুরবস্থা বন্ধ করতে হবে। মায়ের হাতে 1000 টাকা দিচ্ছে, 1200 টাকা দিচ্ছে, ওই মাই যখন বা ওই মায়ের সন্তান যখন ট্রিটমেন্ট করতে যাচ্ছে সরকারি হসপিটালে চিকিৎসা পরিষেবা পাচ্ছে না, ফলে আপনাকে বেসরকারি হসপিটালে যেতে হচ্ছে। আর বেসরকারি হসপিটালে গিয়ে 1000 নয়, 2000 নয়, 3000 নয়, 5000, 10,000-এর বিল একবারই বেড়ে যাচ্ছে। তাই কোনটা আপনাদের লাগবে? 1000-1200 দরকার, না হসপিটালে গেলে ফ্রি ট্রিটমেন্ট পাবেন? আপনারাই ডিসাইড করবেন। দেখুন মা বাপ যারা আছেন, আমার বলার বক্তব্য এখানে যে আজকে আমার হাতে 1000 টাকা ধরিয়ে দিচ্ছে, আমার অধিকার কিন্তু 1000 নয়, আমার অধিকার 5000, 10,000 সেটা কেড়ে নেওয়া হচ্ছে। আজকে অধিকার সমাবেশে আপনারা উপস্থিত হয়েছেন, ওখানে পয়েন্ট দিয়ে আছে ওয়াকফ সংশোধনী আইন 2025 বাতিল করার জন্য আমাদের এই অধিকার সমাবেশ, আমাদের অধিকার দ্য রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট 1863 অনুযায়ী ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের যে অধিকার কেন্দ্রের বিজেপি সরকার তার সংখ্যার জোর দেখিয়ে ওয়াকফ সম্পত্তিকে কেড়ে নেওয়ার জন্য অ্যামেন্ডমেন্ট বা সংশোধনীর নামে যে আইন তৈরি করেছে তার বাতিলের লড়াই আমাদেরকে করতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করতে হবে, নাহলে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান সব সম্পত্তি বিহাত হয়ে যাবে। তাই আমাদেরকে অধিকার লড়া, আমাদের অধিকার, মাদ্রাসা আমাদের অধিকার, মসজিদ আমাদের অধিকার, ওয়াকফ সম্পত্তি আমাদের অধিকার, সেটা বাঁচানোর জন্য ঐক্যবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে, মাঠে ময়দানে লড়াই করতে হবে, আইনি লড়াই করতে হবে। আজকে আপনাদেরকে ঐক্যবদ্ধ করে এই বার্তা আমরা দিতে চাইছি কেন্দ্রের বিজেপি সরকারের কাছে যে আপনাকে আইন প্রত্যাহার করতে হবে। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসদের বেঞ্চকে এখান থেকে বার্তা দিতে চাইছি যে পশ্চিম বাংলার মানুষ নয়, সারা ভারতের মানুষের সংবিধান বহির মানুষের অধিকারের উপরে কেন্দ্র সরকার অনৈতিকভাবে সংখ্যার জোর দেখিয়ে যে আঘাত নিয়ে এসেছে। সংবিধানকে বাঁচানোর জন্য, ওয়াকফকে বাঁচানোর জন্য, মাদ্রাসাকে বাঁচানোর জন্য, মসজিদকে বাঁচানোর জন্য, ওয়াকফ সম্পত্তিকে বাঁচানোর জন্য অবিলম্বে ওই আইনকে সুপ্রিম কোর্টের আইনের মাধ্যমে বাতিল করা হোক। এই বার্তা আমরা ভারতের বিচার ব্যবস্থার কাছে পাঠাতে চাইছি। আপনাদের মনে আছে মমতা ব্যানার্জি কি বলেছিল? যেটা দিল্লির বিষয়, দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান, ওয়াকফ সম্পত্তি হাতছাড়া হয়ে যাচ্ছে, আর নিদান কি দিচ্ছে? দিল্লিতে গিয়ে আন্দোলনের গল্প শোনাচ্ছে। সামনে 2026 আসবে, ভালো লাগলে ভোট দেবেন, না হলে দেবেন না। ও আমি জোর করবার ছেলে নয়, আপনারা ভালো করে জানেন, কিন্তু এতটুকু কাজ আপনাদের করতে হবে। ভোটের নোটিফিকেশন হয়ে যাবে, যে যার বাড়ির সামনে লিখে লিফলেট মেরে দেবেন, সাদা কাগজে লিখবেন যে মাদ্রাসা বাঁচানোর সময়ে, মসজিদ বাঁচানোর সময়ে, ঈদগাহ বাঁচানোর সময়ে আপনি আমাদেরকে, তৃণমূল আমাদেরকে দিল্লি যাওয়ার নিধান দিয়েছে, তাই ভোটটা চাইতে এসেছো, আমার দ্বারে ভোট চাইবে না, দিল্লিতে গিয়ে ভোট চাও তোমরা। এটা হবে তো নাকি? কারা হবে তো হাত তুলে দেখান তো। মায়েরা হাত তুলে দেখান, বাপের হাতটা তুলে রাখুন। হবে তো নাকি? বুঝিয়ে দেবো তো মমতা ব্যানার্জিকে যে মাদ্রাসা বাঁচানোর জন্য তুমি আমার পাশে ছিলে না, মসজিদ বাঁচানোর সময় তুমি আমার পাশে ছিলে না, আমার বাপ দাদুর কবরটাকে বাঁচানোর জন্য তোমাকে আমার পাশে পাইনি, উল্টে তুমি আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছো। সামনে ভোট আসছে, তুমি আমাদের ভোটের আশা করো না। এটা বলবেন তো নাকি? না তখন কি বুঝিয়ে দেবে সবটাই ভুল বুঝে যাবেন। একদম নয়। আজকে মাদ্রাসা মসজিদ শুধু বাঁচানো নয়, আজকে মসজিদের জায়গাটা নজর পড়েছে, আজকে ওয়াকফের জায়গায় নজর পড়েছে, ওয়াকফ জায়গা কাটতে চাইছে। কালকে গির্জার জায়গাতে নজর পড়বে, গির্জার জায়গা কাটবে। পরশুদিন গুরুদুয়ারার জায়গা নজর পড়বে, গুরুদুয়ারার জায়গা কাটবে। তারপরে
মন্দিরের জায়গায় নজর পড়বে ওটা কেড়ে নেবে। এই চক্করেরা চালাচ্ছে। এদের হাত থেকে মন্দির, মসজিদ, ঈদগাহ, গুরুদুয়ারা, ধর্মস্থানকে রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেককে তুলে নিতে হবে। এই লড়াই একদিনের লড়াই নয়। আমরা যখন কথা বলি, তৃণমূলের নেতৃত্বরা আমাদের কি বিজেপির দালাল বলে দেখে দেয়। আর সেই নেতৃত্বদের কাছে আমি একটু বার্তা পৌঁছে দিতে চাই, আমি একটু জানিয়ে দিতে চাই, আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, আজকের পর থেকে যদি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নিয়ে, আইএসএফ নিয়ে, আব্বাস ভাইজান নিয়ে, নওশাদ সিদ্দিকী নিয়ে, তাপস ব্যানার্জি নিয়ে, কুতুব ভাইদেরকে নিয়ে, মুসা ভাইদেরকে নিয়ে, সৌম্যদীপদেরকে নিয়ে কোনো কথা বলে তার জবাব দেবেন। এতটাই বলবেন, তোর বাপের যে কবরস্থানটা এখনো সুরক্ষিত আছে, তোমার মায়ের যে কবরস্থানটা এখনো সুরক্ষিত আছে, ওই মসজিদটা এখনো সুরক্ষিত আছে, তোমার পূর্বপুরুষের কবরস্থানটা যে এখনো সুরক্ষিত আছে, ওখানে মদের ফ্যাক্টরি হয়ে যায়নি, জুতো তৈরির ফ্যাক্টরি হয়নি, বা ওটাকে কবরস্থানকে খেলার মাঠ যে বানিয়ে দেয়নি, এটা শুধুমাত্র নওশাদ সিদ্দিকীদের মতো গুটি কয়েক মানুষের করা মামলার জন্য এখনো তোমার বাপের কবরটা ঠিক আছে। কাদেরকে বলবেন এটা? তৃণমূলের নেতাদেরকে বলবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাদের মতো গুটি কয়েক মানুষ মামলা করেছিল বলে এখনো পর্যন্ত আপনার পূর্বপুরুষ যে কবরে শুয়ে আছে সেই কবরটাকে দেখতে পাচ্ছেন। অন্যথায় এতদিন সেটাকে বুলডোজার লাগিয়ে, জেসিপি লাগিয়ে, প্লেন করে হয়তো মদের ফ্যাক্টরি বানিয়ে দিত। তাই আপনার বাপের কবরটা বাঁচানোর জন্য, আপনার দাদুর কবরটা বাঁচানোর জন্য, আপনার এলাকার মসজিদটা, আপনার এলাকার ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য কোনো মমতা ব্যানার্জি, কোনো অভিষেক ব্যানার্জি কিন্তু সুপ্রিম কোর্টে মামলা করেনি। এই নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী সুপ্রিম কোর্টে মামলা করেছে, তাপস ব্যানার্জিরা সুপ্রিম কোর্টে মামলা করেছে। এটা মাথায় থাকবে তো নাকি? যে বলবে যে নওশাদ ভাইয়েরা বা এসে বিজেপির হয়ে কথা বলে, তাদের উত্তর দেবেন, তোমার কথা যদি সত্যি হয় প্রমাণটা তুমি দেখাও। যে বলছো তুমি বিজেপির হয়ে কথা বলে, বিজেপি নিয়ে আসা আইনের বিরুদ্ধে, সেই নওশাদ সিদ্দিকী তো সুপ্রিম কোর্টে মামলা করেছে ভাই। কোনো মমতা ব্যানার্জি মামলা করেনি, কোনো অভিষেক ব্যানার্জি করেনি আপনার মাদ্রাসা মসজিদকে বাঁচানোর জন্য। তাই বন্ধুগণ, আপনাকে আমাকে সজাগ সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, দলবদ্ধ থাকতে হবে। এখন রাজনৈতিক কারবারিরা ধর্মে ধর্মে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলে, কেউ আবার দেখবেন মুসলমান মুসলমান ভাই ভাই স্লোগান তুলবে। আমি বলবো এদের ফাঁদে আপনারা পা দেবেন না। আমাদের পূর্বপুরুষের সেই রেখে যাওয়া স্লোগান আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আমাদের পূর্বপুরুষের সেই রেখে যাওয়া অবদান আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আমাদের পূর্বপুরুষেরা হিন্দু মুসলমান ভাই ভাই স্লোগান তুলে ব্রিটিশদেরকে যেভাবে বিতাড়িত করেছে, আজকেও আমরা আমাদের পূর্বপুরুষের দেখা পথে যাব। হিন্দু মুসলমান ভাই ভাই সাম্প্রদায়িকতার বাংলায় কোনো ঠাঁই নাই, এ স্লোগান আমাদেরকে তুলতে হবে। আর যদি মনে করেন মোদি হিন্দুকে বাঁচাবে, মমতা মুসলমানকে বাঁচাবে, মোদিজি 11 বছর ক্ষমতায় আছে, দিদি 14 বছর ক্ষমতায় আছে, বুকে হাত দিয়ে বলুন একটা সাধারণ মুসলমান মমতা ব্যানার্জির আমলে আপনার কতটা লাভ হয়েছে বলুন? বলতে পারবেন? বলতে তারাই পারবে যারা তোলা তুলে খায়, যারা কয়লা চুরি করে, বালি চুরি করে, গরু চুরি করে, তারা বলবে লাভবান হয়েছে। ঠিক একইভাবে একটা আমার হিন্দু সমাজের বাপ ভাই মা বোন হাত তুলে বলুন যে মোদি আসার পরে তার ব্যক্তিগত লাভ হয়েছে ঘোড়ার ডিম। মোদিজি এসেছে হিন্দুকে বাঁচাবার নাম করে, অমিত শাহজির ছেলের 14,000 গুণ ব্যবসায়ী বৃদ্ধি পেয়ে গেল। আর এখানে মমতা দিদি মুসলমানকে বাঁচাবার নাম করে এসে তার ভাইপোর সম্পত্তি রকেটের গতিতে বাড়তে লাগলো। আর আমার পাড়ার করিম চাচার ছেলে আর আমার পাড়ার সনাতন কাকার ছেলে একটু খোঁজ নিয়ে দেখুন, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে মাথায় হাত দিয়ে বসে আছে। কিন্তু ওইদিকে অমিত শাহজির ছেলে আর মমতা ব্যানার্জির ভাইপো দুজনের বিজনেস রকেটের গতিতে বাড়ছে। একজন মুসলমানকে বাঁচাচ্ছে, একজন হিন্দুকে বাঁচাবার নাটক করছে। এরা হিন্দু মুসলমানকে বাঁচাবার নাটক করছে, আপনাকে আমাকে বাঁচাবার নাম করে ওরা ওদের গদিকে বাঁচাতে চাইছে। তাই সময় এসেছে
আমরা আমাদেরটা বুঝে নেব। তোমাকে হিন্দু মুসলমানকে বাঁচাতে হবে না। তুমি যদি মানুষকে বাঁচাতে চাও স্কুলের টিচার দাও, তুমি যদি মানুষকে ভালো রাখতে চাও হসপিটালে ডক্টর দাও, তুমি যদি মানুষকে ভালো রাখতে চাও মানুষের ইনকাম কিভাবে বাড়বে তার রাস্তা ব্যবস্থা করো। তুমি যদি সত্যিকারের অর্থে বাদুড়িয়ার মানুষের ভালো চাও, বসিরহাটের মানুষের ভালো চাও, পশ্চিম বাংলার মানুষের ভালো চাও, তাহলে কলকারখানা কিভাবে তৈরি হবে তার ব্যবস্থা করো। অন্যথায় এই ভালোবাসা আমাদের প্রয়োজন নাই। কেমন এদের ভালোবাসা জানেন? ঠিক মেসিকে দেখার মতো এদের ভালোবাসা। বুঝতে পারছেন? কদিন আগে মেসিকে দেখতে গিয়েছিল না? ভালোবাসায় মেসিকে দেখতে গিয়েছিল কি? টিকিট ছিল তো হাতে, টিকিট ছিল, স্টেডিয়ামে ঢুকলো, মেসিকে দেখতে পেল না। ওই ভালোবাসা 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 বলে ভালোবাসা কি আমাকে তো বুঝাতে হবে। আমি শুধু বলে যাচ্ছি আপনাকে ভালোবাসি, তা ভালোবাসে কি ভাই? কেমন ধরনের ভালোবাসা? আমাকে ভালোবাসা মানে আমি আপনাদের এখানে কৃষক কারা আছে? আপনাদের মূল পেশা কি এখানকার? হ্যাঁ, চাষবাস তো। কজন কৃষক আছে হাত তুলুন তো, হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন। যারা কৃষক তারা হাত তুলবেন। এদিকে কৃষক নাই নাকি? আপনারা কৃষক তো? তাহলে কৃষক ভালোবাসা মানে ধরো কৃষককে ভালোবাসছে, কৃষকের ইনকাম বাড়লেই তো ভালোবাসা। হ্যাঁ, আপনারা মাস গেলে এখন কত ইনকাম করেন জানেন? মা, আপনাদের স্বামীদের কথা বলছি। মা, হয়তো আপনারা অনেকে মাঠে যান, কৃষিকাজের সাথে যুক্ত, মহিলা কৃষকও আছে প্রচুর আমাদের। তা আপনাদের কথা বলছি, মাস গেলে আপনার 8,000 টাকার নিচে ইনকাম করেন পরিবার পিছু কৃষকরা। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি তথ্য দিয়ে বলছি। কেন 8,000-এর নিচে হবে? আপনারাও কৃষক, কাশ্মীরের কৃষকটাও কৃষক। কাশ্মীর সব থেকে বেশি বাহিনী যেখানে আছে ওখানকার কৃষকরা মাস গেলে 12,000 টাকার বেশি ইনকাম করে, আপনারা 8,000 টাকার নিচে। হরিয়ানা নাম শুনেছেন, পাঞ্জাব, কেরালা, তামিলনাড়ু, কর্ণাটকা, মহারাষ্ট্র, এই সমস্ত এলাকার কৃষকরা মাস গেলে 18,000, 22,000, 25,000 টাকা ইনকাম করে। আপনারা মাস গেলে 8,000 টাকার নিচে ইনকাম করেন। এটা তো মেনে নেওয়া যায় না। মেঘালয় একটা ছোট্ট রাজ্য, পাহাড়ের ওপরে একটা রাজ্য, ওই রাজ্যের কৃষকরা মাস গেলে 30,000 টাকার বেশি ইনকাম করে, আর বাদুড়িয়ার কৃষকরা মাস গেলে 8,000 টাকার নিচে ইনকাম করে। এই ভালোবেসে লাভ কি ভাই? ভালো যদি আমি কৃষক আমাকে বাসে, সরকার তাহলে পলিসি নিয়ে আসবে আমার ইনকাম বাড়াবার। এটাই তো ভালোবাসা হওয়া দরকার। কিন্তু এই ইনকাম কি বাড়ানো যাবে না? এই ইনকাম বাড়ানোর জায়গা আছে, সরকার এইটা করবে না। স্বামীনাথন কমিশন আপনার ইনকাম বাড়ানোর সুপারিশ করেছে। আপনাদের এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি, সময় স্বল্প, বাজে কটা? সময় স্বল্প, আমি বেশি বক্তব্য দিতে পারবো না, মাগরিবের আজান হবে। এই এনার্জি লস কারো হচ্ছে না তো? স্বামীনাথন কমিশন একটা সুপারিশ দিয়েছে, আমি সহজেই বলছি, উৎপাদিত ফসলের 3 গুণ দাম দিতে হবে। আপনারা একটা ফুলকপি তৈরি করেন তো, এখানে ফুলকপি চাষ হয় তো, একটা ফুলকপি চাষ করতে আপনার এলাকায় ক টাকা খরচ? হ্যাঁ, কেউ 3 টাকায়, কোনো জায়গায় 3.5 টাকা, কোনো জায়গায় 5 টাকাও খরচ হয়ে যায়। আমি ধরছি 3 টাকা খরচ হচ্ছে, আপনি বিক্রি করেন কত? হ্যাঁ, দেখো 3 টাকায় তৈরি করে 1.5 টাকায় বিক্রি করে বলছে। এইরকম আপনাদের সাথে ঘটেছে তো? আবার খুব ভালো মার্কেট গেলে 4 টাকায়, সেই বরাবর হয়ে যাচ্ছে বা লসে রান করছে। তাহলে এই কৃষক তার উৎপাদিত ফসলের দাম কমে যাক, এটা কি উচিত হবে? স্বামীনাথন কমিশন বলছে উৎপাদিত ফসলের 3 গুণ দাম হবে, অর্থাৎ খরচ করতে 3 টাকা, 3 টাকা আপনার শ্রম আর 3 টাকা লাভ। তাহলে আপনার একটা ফুলকপি তৈরি করতে 3 টাকা খরচ হয়েছে, ওটা মার্কেটে 9 টাকায় বিক্রি করবেন। আপনার ফুলকপি আজকে 3 টাকায় তৈরি করে কোনো সময় 4 টাকায় বিক্রি করছেন, বা কোনো সময় আবার 1.5 টাকায় তো বিক্রি করতে হচ্ছে, আবার 3 টাকায় 3টে ফুলকপিও দিতে হচ্ছে। এও দিন গিয়েছে, তাই তো? তাহলে আপনি সের পরে মাসের শেষে 8,000 টাকা ইনকাম করছেন। আর স্বামীনাথন কমিশনের সুপারিশ যদি হয় তাহলে 3 × 24, উৎপাদিত ফসলের 3 গুণ দাম। এখন 3 গুণ দাম পাচ্ছেন না, 8,000 টাকা ইনকাম করছেন। যখন 3 গুণ দাম পাবেন তাহলে ক টাকা ইনকাম হবে? 3 × 24,000 টাকা। মা আপনাকে 1,000 টাকা ধরিয়ে দিচ্ছে, আপনার স্বামীর ইনকাম থেকে 15,000 টাকা কিন্তু চুনা লাগিয়ে দিচ্ছে এই সরকার। কি বলছি বুঝতে পেরেছো? এই ভালোবাসা আমার দরকার নেই। যদি ভালোই বাসে আপনাকে আমাকে, তাহলে আমার ইনকাম যাতে বাড়ে তার ব্যবস্থা করা। কিভাবে বাড়বে?
স্বামীনাথন কমিশনের সুপারিশটা বাস্তবায়ন করবে। বন্ধুগণ, আজকে আপনারা জানেন গত কদিন আগে সোহেল রানা বলে একটি 19 বছরের ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে। কোথায়? উড়িষ্যাতে। এটা আজ থেকে চলছে না। এই বিষয়টা নিয়ে মমতা ব্যানার্জির কোনো কথা আছে? কোথা তিনি দুর্গাঙ্গন করবেন, কোথা তিনি মহাকাল মন্দির করবেন, কোথা তিনি বিজেপিকে আটকাতে হবে সেই গল্প শোনালেও সোহেল রানা কেন খুন হয়েছে, এই খুনের বিচার হবে, ওই মুখ থেকে একবারও আমরা শুনতে পেলাম না। কিন্তু উড়িষ্যায় আজ থেকে অত্যাচার চলছে না, প্রায় 1-1.5 বছর ধরে উড়িষ্যায় এই নির্মম অত্যাচার চলছে। এই অত্যাচার বন্ধ করার দায়িত্ব কার? নওশাদ সিদ্দিকী না মমতা ব্যানার্জির? আপনারা বলুন। কারণ বাদুড়িয়ার লোকেরা তো নওশাদ সিদ্দিকীদেরকে ওই পাওয়ার চেয়ারে বসায়নি। যদি ওই পাওয়ার চেয়ারে বসাতো, আমি আপনাদের বলছি 24 ঘন্টা টাইম লাগতো না, অত্যাচার বন্ধ করে দেখিয়ে দিতাম। কিভাবে আমি তাও বলে দিচ্ছি, কিভাবে বন্ধ করা যায়। উড়িষ্যা রাজ্যর কথাই যদি বলি, উড়িষ্যা রাজ্যে আমাদের পশ্চিমবাংলা থেকে 20,000 উড়িয়া ভাই, 20,000 বাঙালি ভাই উড়িষ্যাতে কাজ করছে। আর উড়িষ্যা রাজ্য থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 3 লক্ষ উড়িয়া ভাই কাজ করছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুলিশ, আমরা ওয়েস্ট বেঙ্গলের মানুষ, ওয়েস্ট বেঙ্গলের প্রশাসন 3 লক্ষ উড়িয়া ভাইকে আমরা ইনক্লুসিভে বিশ্বাসী ভাইয়ের মতো আমরা আঁকড়ে ধরে রেখে প্রোটেকশন দিয়ে তাদেরকে কাজ কাম করে খাওয়ার জায়গা করে দিয়েছি। এই 3 লক্ষ উড়িয়া ভাই ইনকাম করে তাদের পরিবার উড়িষ্যায় আছে, সেখানে অর্থ পাঠাচ্ছে, তারাও সুখে স্বাচ্ছন্দ্যে থাকছে। তারা যদি 3 লক্ষ আমাদের এখানে শান্তির সাথে আমরা রাখতে পারি, তাহলে আমার 20,000কে উড়িষ্যার মানুষ, উড়িষ্যার সরকার কেন শান্তির সাথে রাখতে পারবে না? এতটুকু কথা যদি মমতা ব্যানার্জি উড়িষ্যা সরকারকে বলে, 20,000কে যদি আপনি না ঠিক করে প্রোটেকশন দিতে পারেন, 20,000 বাঙালিকে যদি আপনি ঠিক মতো না পরিষেবা দিতে পারেন, তাহলে 20,000 বাঙালিকে আমি ফিরিয়ে নিয়ে চলে আসছি, আপনার 3 লক্ষকেও আপনি ফেরত নিয়ে চলে যান। কাজ শেষ তো? মারপিট হবে আর? তখন উড়িষ্যা সরকারের পুলিশ রেডি হয়ে থাকবে, একটা যদি বাঙালিকে মারে সঙ্গে সঙ্গে ধরে জেলের ভাত খাওয়াবে। এটা মমতা ব্যানার্জি করছে না, কারণ এর মধ্যেও পলিটিক্স আছে। মার ফার খেয়ে লাশ হয়ে বাড়ি ফিরবেন, তার বউকে একটা 10,000 টাকার চাকরি দেবে, দেখছো সরকার আমার পাশে আছে। গ্রামের মানুষগুলো দেখেছো সরকার কত ভালো। লাশ হয়ে যাচ্ছে, 10,000 টাকায় ঘাটতি পূরণ হবে? এই নোংরামি চলছে। মার খাচ্ছে কে? মুসলমান। মার খাচ্ছে কে? আদিবাসী। মার খাচ্ছে কে? দলিত। মহারাষ্ট্রে সোমনাথ দেবনাথকে খুন করে বাড়ি পাঠিয়ে দিল। মহারাষ্ট্র থেকে আপনার বীরভূমে, আপনার জায়গাটার নাম হচ্ছে বাসন্তীতে সাবির মল্লিককে খুন করে বাড়ি পাঠিয়ে দিল। এই অত্যাচার চলতেই থাকছে। এই অত্যাচার যদি বন্ধ করতে চান, 2026 সাল আসছে, আপনাকে দায়িত্ব নিতে হবে। পশ্চিম বাংলায় এমন এক সরকার আসবে, যে সরকার পশ্চিম বাংলায় নতুন কলকারখানা কাজ তৈরি করার দায়িত্ব নেবে, যে সরকার নারীদের নিরাপত্তার ব্যবস্থা করবে, যে সরকার নারী পুরুষ নির্বিশেষে তাদের অধিকার সুনিশ্চিত করবে, যে সরকার স্কুলে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করবে, যে হসপিটালে ডক্টর দেওয়ার ব্যবস্থা করবে, মাসিক গড় আয় মানুষের বাড়ার ব্যবস্থা করবে, সম্প্রীতির প্রশ্নে তারা কঠোর হবে, ঐক্যের প্রশ্নে তারা কঠোর হবে, আর যারা সাম্প্রদায়িক মানসিকতা নিয়ে চলবে তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে। এই সরকার আপনাকে আমাকে ভোট দিয়ে আনতে হবে, অন্যথায় যেভাবে ধ্বংসের দিকে যাচ্ছে আরও বেশি সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে।